মানালি থেকে আরও উপরের দিকে গেলে অটল টানেল থেকে রাস্তাটা দুদিকে দুটো ভাগ হয়ে গেছে। ডান দিকে চলে গেল কাজার দ্বীপ, বাঁ দিকে কেলং। কেলং থেকে একটু এগুলো জিসপা থেকে আরও এগিয়ে গেলে লেহের দিকে রাস্তা চলে গেল বারালালচা পাস অতিক্রম করে। জিসপা থেকে পেরিয়ে দারচা থেকে বাঁ দিকে যে রাস্তাটা বেরিয়ে গেছে সেইটা দিয়ে যদি যাওয়া যায় ওখানে পড়বে সিঙ্কুলা টপ। এই রাস্তাটাই হলো জাঁসকার ভ্যালি। সিঙ্কুলা টপ থেকে আরেকটু এগিয়ে গেলে গম্বনরঞ্জন থেকে আরেকটু এগুলে পুর্ণে থেকে আরও কিছুটা এগিয়ে গেলে পড়বে পাদুম। এইখান থেকে রাস্তা আবার দুদিকে ভাগ হয়ে গেছে, একদিক চলে গেছে লে, আর একদিক চলে গেছে কার্গিলের দিকে। পাদুমের পরের জায়গাই হলো রংদুম। রংদুমের আগে পড়বে ড্র্যাংড্রুং গ্লেসিয়ার, খুব কাছ থেকে এই গ্লেসিয়ার দেখতে পাওয়া যায়। তারপরেই পড়বে পেনজিলা পাসের প্রায় পাশেই দুটো লেক রয়েছে, টুইন্স লেক বলে, যমজ লেক। ওখান থেকে আরেকটু এগিয়ে গেলে রংদুম থেকে আরেকটু এগিয়ে গেলে ওখানে দুটো পিক রয়েছে, নুন আর নুনকুনের গ্লেসিয়ারও দেখতে পাওয়া যায়। ওই দুটো দেখে এইখান থেকে হয়ে গেল সুরু ভ্যালিটা পেরিয়ে গেলে কার্গিল। এবার এই জাঁসকার ভ্যালি, কার্গিল, মাঝে পাদুম, একদিকে লে একদিকে দারচা, এই পুরো জায়গাটা জাঁসকার ভ্যালি। এই জাঁসকার ভ্যালি শ্রীনগর থেকে কার্গিল হয়ে মানালি আসা যায়, অথবা মানালি থেকে কার্গিলের দিকে যাওয়া যায়, অথবা কেউ মানালি জিসপা হয়ে লে চলে যায়। তাতে সব জাঁসকার ভ্যালিটা দেখা হয় না। জাঁসকার ভ্যালি পুরো একবারে দেখা সম্ভবও নয়। প্রথম রাত্রি চণ্ডীগড়, দ্বিতীয় রাত্রি শিশু, তৃতীয় রাত্রি জিসপা, চতুর্থ রাত্রি পুর্ণে, পঞ্চম ও ষষ্ঠ রাত্রি পাদুম, সপ্তম রাত্রি রংদুম, অষ্টম রাত্রি কার্গিল, নবম রাত্রি শ্রীনগর। এই হলো আমাদের জাঁসকার ভ্যালি ট্রিপের রাত্রিবাসের তালিকা। লাদাখ এ এক অপূর্ব জায়গা। জীবনের কোনো না কোনো সময়ে একবার লাদাখ দেখার ইচ্ছা সমস্ত ভ্রমণ পিপাসু মানুষেরই থাকে। এখানে বারংবার আসলেও এখানে আবার আসার ইচ্ছাটা তারপরেও থেকে যায়। এই লাদাখের সবথেকে সুন্দর অংশ হলো জাঁসকার, অথচ এখানেই মানুষজন কম আসে। কম আসার প্রধান কারণ হলো এখানের রাস্তা, যা এতদিন খুবই খারাপ ছিল, এখন বিআরও দুর্দান্ত রাস্তা করে দিয়েছে। আরও এক কারণ হলো এখানে এখনও সেভাবে হোটেল গড়ে ওঠেনি। বরফ বিস্তৃত অঞ্চল সিঙ্কুলা, রক্ষকের ভূমিকায় দাঁড়িয়ে থাকা অবাক করা গম্বরঞ্জন পাহাড়, 11-12 শতকের বেশ কয়েকটা বৌদ্ধ মঠ, কয়েকটা গ্লেসিয়ার আর মন ভোলানো অপূর্ব উপত্যকা এই জাঁসকারের বৈশিষ্ট্য। জিসপা থেকে কিছুটা এগুলোই দারচা থেকে বাঁ দিকের রাস্তা বেরিয়ে গেছে সিঙ্কুলা পাদুম, ওপরের বোর্ডেতে লেখা আছে, ওইখান দিয়ে ঢুকে পড়তে হবে। আমরা আপাতত গিয়ে পৌঁছলাম সিঙ্কুলা পাস। দুপাশে বরফের মাছি, মাঝখান দিয়ে রাস্তা, বরফে একসময় ঢাকাই ছিল, রাস্তা পরিষ্কার করে দেওয়া হয়েছে, চারিদিকে বরফ। 16,700 ফুট উচ্চতার এই পাস। সিঙ্কুলা পাস পেরুলেই জাঁসকার ভ্যালি শুরু। পাহাড়ের বুক চিরে রাস্তা তৈরি হয়েছে। বর্ডার রোড অর্গানাইজেশন খুব সুন্দর রাস্তা তৈরি করে দিয়েছে। 2 বছর আগেও এই রাস্তা ছিল না। মূলত এটা ট্রেকিং রুট ছিল, লোকে ট্রেকিং করে যেত বা কষ্ট করে বাইক নিয়ে যেত। পরে রাস্তা হয়েছে, সেই রাস্তাও 2 বছর হলো একদম ঝাঁ চকচকে রাস্তা। একটা লেকের মতো রয়েছে, জল জমে বরফ হয়ে গেছে। সুন্দর দেওয়াল বরফের, প্রায় 18-20 ফুট উঁচু বরফের ওপর থেকে জল পড়তে পড়তে সেটাও জমে গেছে, সুতোর মতো ঝুলছে বরফ হয়ে। অসাধারণ দৃশ্য।
নীল আকাশ, চতুর্দিকে বরফ। আর কিছুটা এগুলো এই দৃশ্য আমরা পাবো না। যাই হোক, আমরা আবার এগুতে লাগলাম। রাস্তা দেখুন খুব সুন্দর। এই আমাদের প্রথম এবং প্রধান গন্তব্যস্থল এসে গেছি, গম্বনগঞ্জন। এটা বৌদ্ধদের একটা পবিত্র জায়গা। এখানে কিছু টেন্ট আছে থাকবার মতো, তবে খুবই কষ্টদায়ক থাকা, প্রচণ্ড ঠান্ডা। সামনে দিয়ে বয়ে যাচ্ছে সুন্দর কুর্গিয়াক নদী। আমরা রাস্তায় উঠে এলাম। এখান থেকে যেন যেতে মন চাইছে না, এত অপরূপ দৃশ্য। বহু পর্যটক এটা দেখবার জন্য এখানে আসেন। বৌদ্ধরা মনে করেন বৌদ্ধ দেবতা মহাকালের একটা রূপ এই গম্বয়ে অবস্থান করেন। আমরা আবার চলতে শুরু করলাম। দুপাশে দেখবার মতো লাদাখের সাথে অনেকটা মিল আর থাকলেও কিছু অমিলও আছে। গম্বনগঞ্জন পর্বতকে দেখার জন্য আবার দাঁড়িয়ে গেলাম। সুন্দর পাহাড়ের দৃশ্য, এত রঙিন, সবুজ, লালচে, সুন্দর একটা দৃশ্য। তার সঙ্গে এত সুন্দর রাস্তা। তবে দুপাশ ফাঁকা, গ্রাম, কোনো ঘরবাড়ি বা দোকানপাট কোথায় কিছুই নজর পড়ছে না। এখানে আসতে গেলে জল, কিছু শুকনো খাবার সঙ্গে অবশ্যই রাখতে হবে। অদ্ভুত সুন্দর কিছু সবুজের আভাও রয়েছে, যেটা লাদাখে মেন অঞ্চলটাতে অমিল আছে। এখানে কিছু গাছপালা, ঘাস আছে। এই যে নিচেতে আমাদের বাসস্থান এসে গেছে পূর্ণে, দুটো নদীর সঙ্গমস্থল। ওই নিচটাতেই আমরা পৌঁছে যাব। আজকের রাত্রিবাস আপাতত এখানেই, পূর্ণে, ডলমা কটেজ অ্যান্ড টেন্টস। এইগুলো কটেজ। এই কটেজে আমাদের জায়গা হয়নি, আমাদের আপাতত টেন্টে থাকা। টেন্টেরও পরিবেশ খুব সুন্দর। এই হলো টেন্ট, দরজা চেন দিয়ে আটকানো, চেন খুলে ঢুকতে হবে। ভেতরে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টেন্ট। আর এই হলো পায়খানা, বাথরুম, কল, খুব সুন্দর ব্যবস্থা। পাশ দিয়ে রাস্তা উঠে গেছে ফুকতাল মোনাস্ট্রি, যদিও আমাদের যাওয়া হয়নি, অনেকখানা হাঁটতে হতো। এটা সারা দিনের ব্যাপার। পরের দিন ব্রেকফাস্ট করে পূর্ণে থেকে বেরিয়ে পড়লাম। এসে গেল বর্দান গুম্পা। এই গেট দিয়ে ঢুকে ওই ওপরে সিঁড়ি দিয়ে উঠতে হয়। এই সিঁড়ি দিয়ে আমরা ধীরে ধীরে উঠলাম। একটু চাপ বোধ হচ্ছে, কারণ অনেকটাই উঁচুতে, অভ্যাসও নেই। কিন্তু গুম্পার ভেতরে ঢোকা হলো না, দরজা বন্ধ ছিল। তবে কিছুটা উঁচুতে উঠে তার চারপাশের দৃশ্য অসাধারণ। পাশ দিয়ে নদী বয়ে গেছে। আবার চলতে শুরু করলাম। এবার এলো শিলা ওয়াটারফলস। সুন্দর পরিষ্কার জল বয়ে যাচ্ছে। এই জল মূলত চাষের কাজেই লাগানো হয়, নালা করে জল নিয়ে যাওয়া হচ্ছে চাষের জন্য। সামান্য পথ দিয়েই আমরা পাদুম চলে এলাম। আমাদের রাত্রিবাস এই হোটেলে, উমাশিলা হোটেল। এই অঞ্চলে এই হোটেলটা বেশ নামডাক আছে এবং বেশ বড় সড়ো। খাওয়া দাওয়া, থাকা খুবই ভালো। পাশেই একটা গুম্পা রয়েছে, পিপিটিং গুম্পা। হেঁটেই চলে যাওয়া যায়, আমরা হেঁটেই গেলাম। ওখান থেকে আশেপাশের দৃশ্য খুব সুন্দর। লাদাখ জান্সকার সত্যি অতুলনীয়। এত সুন্দর পাহাড়ের কারুকার্য, দূরে সাদা বরফ ঢাকা পাহাড়ও দেখা যাচ্ছে।
তবে পুরোটাই ভ্যালি, এখানে কোনো খাদ বলে কিছু নেই। হয়তো কিছুটা পাহাড়ে উঠতে হলো কোনো জায়গায়, কিন্তু সেও সেই সমতলের মতোই। নিচে একদল ভেড়ার পাল আসছে। এই রাস্তাটা দিয়েই আমরা উঠেছি হেঁটে, এই দিক দিয়েই ঢুকছে মনে হচ্ছে। হ্যাঁ, স্থানীয় গ্রামবাসীরা এখানে কিছু আছে যারা হয়তো এই ভেড়া লালন পালন করে। এই ব্রিজ পেরিয়ে বহু দূর পর্যন্ত রাস্তা চলে গেছে। এত সুন্দর পরিষ্কার কালো রাস্তা, একপাশে নদী বয়ে যাচ্ছে, সুন্দর দৃশ্য। পাহাড়ের ওপরে মেঘের ছায়া হয়েছে। পরের দিন সকালে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়লাম পাদুমের আশেপাশে দেখবার যা যা জিনিস আছে সেগুলো দেখবার উদ্দেশ্যে। প্রথমে যাব জাংলা প্যালেস, কিন্তু এখন অনেকটাই ধ্বংসপ্রাপ্ত। সমগ্র লাদাখে গাছপালা কম থাকলেও এই জাংস্কারে কিন্তু কিছু গাছপালা আছে, ছোট ছোট গাছপালা কিন্তু আছে। ঘাস আকারে বা ঝোপঝাড় আকারে বেশ কিছু গাছপালা আছে। রাস্তা তো অসাধারণ, দেখতেই পাচ্ছে। আর পাহাড়ের কারুকাজ, এটা তো বলারই নয়, এত সুন্দর। ভাবতেও অবাক লাগে, এই অঞ্চলে একসময় তেথিস সাগর ছিল, সে 10 থেকে 20 কোটি বছর আগে। অপূর্ব নকশা পাহাড়ের গায়ে, অপূর্ব অপূর্ব নকশা। রাস্তাও দেখবার মতো। এই একটা সময় অন্তত বছর 2 আগের পিছিয়ে গেলে এই রাস্তা কিন্তু ভালো ছিল না। এই রাস্তা বর্ডার রোড অর্গানাইজেশন BRO এই রাস্তাটি খুব সুন্দর করে দিয়েছে। তবে আগেই বলেছি যে এখানে থাকার জায়গা, দোকানপাট খুব কম। এখানে একটু অসুবিধা মানিয়ে নিয়েই আসতে হবে। বেশিরভাগই ফাঁকা ফাঁকা জায়গা। বিস্তীর্ণ এই ভ্যালি বা উপত্যকা, এর মাঝখান দিয়ে এইভাবে রাস্তা বেরিয়ে গেছে। আগে মূলত হেঁটে বা বাইক নিয়ে আসা যেত। দূরে কিছু গাছপালা দেখা যাচ্ছে, সবুজ দেখা যাচ্ছে, যেটা লাদাখে প্রায় অমিল। অপূর্ব সুন্দর এই পাহাড়, ন্যাড়া পাহাড়, পাহাড়ে কোনো গাছপালা নাই, কিন্তু ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকা যায়, এত সুন্দর। জাংলা প্যালেস বা জাংলা পোর্ট এসে গেলাম। গাড়ি এখানে অবধি এলো। 1-1.5 ঘন্টা মতো সময় লাগলো জাংলা পৌঁছতে। এইটা মূলত জাংস্কার উপত্যকায় রাজাদের বাসভবন ছিল। এইবার আমাদের
কিছুটা কষ্টকর, উঁচুতে উঠতে হবে, কিছু স্লোপ, কিছু সিঁড়ি আছে। যদিও পাথর বসানো, কোনো ক্ষেত্রে পাথর হয়তো একটু আলগা হয়ে গেছে, একটু সাবধানেই উঠতে হচ্ছে। খুব কম লোকেরই আনাগোনা, এক আধজন উপরে অতি উৎসাহী যারা তারা হয়তো গেছে। এমনিতেই জাঁসকার ভ্যালিতে লোকজন খুব কম আছে, কিন্তু এর সৌন্দর্য অবাক করে দেওয়ার মতো সৌন্দর্য। ওই ওপরে জাংলা প্যালেস দেখতে পাওয়া যাচ্ছে, বেশিরভাগই রুইন্ড হয়ে গেছে। এই ঘরটার মধ্যে দিয়ে আমরা উঠে এসেছি। কিছু লোক দেখে নেমে গেলেন, আমরা আবার খানিকক্ষণ দাঁড়িয়ে আমাদেরকে আবার উঠতে হচ্ছে। সময়টা বেশ কিছুক্ষণই লাগলো। এই প্যালেস নামই প্যালেস, কোনো এক সময় হয়তো প্যালেস ছিল, এখন ভগ্ন প্রায়। এটা একটা ঐতিহাসিক রাজপ্রাসাদ। 17 শতকে রাজা নিমাগণ এটা নির্মাণ করেছিলেন। সুন্দর ঢালু পাহাড়ের গা, ঠিক যেন মনে হচ্ছে বালি রেখে দেওয়া আছে। এই হচ্ছে প্যালেস। প্যালেসের ভেতর ঢোকা খুবই রিস্ক আছে। ভেতরটা কাজ হচ্ছে কিছু মেরামত করার জন্য। চারপাশে ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে, ঘরবাড়ি। ওপর থেকে এই ভিউ দুর্দান্ত ভিউ। নদীও বয়ে যাচ্ছে, দুটো তিনটে রাস্তা গেছে, হয়তো আমরা এরমই কোনো একটা রাস্তা দিয়ে এলাম। কিছু সবুজ গাছপালা, বোঝা যাচ্ছে না চাষবাস হয় কিনা। মেকে মেকে নদী এসেছে, যেন দেখার শেষ নেই। মনে হয় তুলি করে যেন এঁকে দিয়েছে। দূরে একটা গাড়ি যাচ্ছে, দেখা যাচ্ছে রাস্তা দিয়ে। একটা হেলিপ্যাডের মতো রয়েছে পাশে, নদীর উপর দিয়ে একটা ব্রিজও বেরিয়ে গেছে। এখানে কিছু চোরতেনের মতো রয়েছে। আমরা এটা দেখে আবার গাড়িতে চাপলাম, বেরিয়ে যাব। আবার সুন্দর রাস্তা। এবার আমরা যাব স্টংডে মোনাস্ট্রি। দেখতে দেখতে আমরা স্টংডে গুম্পা চলে এলাম। এটি 1052 সালে প্রতিষ্ঠিত হয়। এটি প্রতিষ্ঠা করেন লামা মারপা লোৎসোয়া। প্রায় গেটের কাছেই গাড়ি আসে, কিছুটা হেঁটে নেমে গিয়ে এই গেট দিয়ে ঢুকে যেতে হয়। নিচে এই সৌন্দর্য অসাধারণ, কিভাবে রাস্তা বেরিয়ে গেছে। আমরা আবার এগুলাম। আমরা ঠিক বুঝতে পারছিলাম না কোন দিক দিয়ে আমরা ঢুকবো। আমরা বাঁ দিকের এই সিঁড়ি দিয়ে উঠে গিয়ে এক পাক ঘুরে মঠের ভেতর ঢুকে এই যে দরজাটি খোলা রয়েছে, এই দরজা দিয়ে বেরিয়ে আসে। মঠের ভেতরটা ঠিক এই রকম, কিন্তু মূল দরজা, মঠ অর্থাৎ গুম্পার যে মূল দরজা সেটা ছিল বন্ধ, কাজে এর ভেতরে আমরা ঢুকতে পারিনি। আবার বেরিয়ে এলাম। জাঁসকারের যে বিখ্যাত রূপ সেইটা দেখতে দেখতে আবার এগুতে লাগলাম। বরফাবৃত পাহাড়ের চূড়া দেখতে পাওয়া যাচ্ছে। আমরা
দেখতে দেখতে চলে এলাম কার্সা মোনাস্ট্রি বা গুম্পা। এটাও সিঁড়ি দিয়ে কিছুটা উঠতে হয়। এখানে লেখা রয়েছে মোনাস্ট্রি যাওয়ার রাস্তাটা এই দিকে। বেশ চওড়া করে এক একটা স্টেপের সিঁড়ি করা আছে। কিছুটা হাঁপ ধরে, এমনিতেই জাঁসকার অনেকটা উঁচুতে, তার সঙ্গে এতটা ওঠা। এখানে আবার একটা দরজা, এটা দিয়ে ঢুকে যেতেই আমরা মূল মনাস্ট্রি দেখতে পেলাম। এই জায়গাটা কিছুটা উঠোনের মতো রয়েছে। বৌদ্ধদের পবিত্র পতাকা উঠছে। উপরে আবার কিছু সিঁড়ি আছে, ওঠা যায়। এটাই গুম্পার ভেতরে দৃশ্য, সাজানো গোছানো। দলাই লামার একটা ছবিও রয়েছে। অবশ্য সব গুম্পাতেই দলাই লামার ছবি দেখতে পাওয়া যায়। এটা বৌদ্ধদের পবিত্র কিছু চিত্র আঁকা। দলাই লামার ছবি। জানলা দিয়ে নিচে দেখতে পেলাম বিশালকায় একটা মৈত্রেয় বৌদ্ধ মূর্তি, সোনালী রঙের। আর দলাই লামা এসেছিলেন, এখানে একটা মোনাস্ট্রি তৈরি করা হয়েছে নতুন, এটাও আমরা যাব। ওপর থেকে দুর্দান্ত লাগছে, এটা দুর্দান্ত লাগছে। রাস্তাতে নানা রকমের কারুকার্য করা রয়েছে, আমরা এর ওপর দিয়েই যাব। এইটা হচ্ছে ওই গুম্পা যেটা উদ্বোধন করেছিলেন দলাই লামা। যেহেতু এটি নতুন করে তৈরি, সেহেতু এটার সৌন্দর্য একটু অন্যরকম, পরিষ্কার পরিচ্ছন্ন, চকচক করছে। পরের দিন সকালবেলায় পাদুম হোটেল থেকে চেক আউট করে চলে এলাম 7 কিলোমিটার দূরে সানি লেক। বেশ শান্ত একটা লেক। লেকের ধারে গুরু পদ্মসম্ভবের একটা মূর্তি রাখা আছে। চতুর্দিকে বুদ্ধের বাণীর সম্বলিত পতাকা উঠছে। বেশ একটা শান্ত পরিবেশ চতুর্দিকে। বেশ কিছুক্ষণ লেকের চারপাশে ঘুরলাম। আমরা আবার যাত্রা শুরু করলাম। পাহাড়ের অপরূপ সৌন্দর্যকে মোহিত করে রেখেছে। অদ্ভুত ফাঁকা, গাড়ির আনাগোনাও কম, আবার ঘর বাড়ি জনপদও কম, মানুষজনও প্রায় নেই বললেই হয়। অন্ততপক্ষে 10 কিলোমিটার 20 কিলোমিটার কোনো ঘর বাড়ির কোনো রকম লক্ষণ দেখাই যাচ্ছে না। আমরা অনেকটা উঁচুতে আবার উঠে পড়লাম এবং ব্যাংড্রুং গ্লেসিয়ার চলে এলাম। এই দুই পাহাড়ের খাঁজ দিয়ে হিমবাহ নেমে এসেছে। গ্লেসিয়ার অপরূপ সুন্দর, দুর্দান্ত। এত কাছ থেকে গ্লেসিয়ার দেখব কোনোদিন ভাবিনি, একদম কাছে। খুব সুন্দর দেখা গেল এই গ্লেসিয়ার। নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ওপরে একটা ভিউ পয়েন্ট করা আছে। ভিউ পয়েন্ট সিঁড়ি দিয়ে উঠে এসে সামনাসামনি এই ব্যাংড্রুং গ্লেসিয়ার দেখতে পাওয়া যায়। দুপাশে বরফাবৃত পাহাড়, নদীর মতো বরফ নিচে নেমে আসে।
এই বরফের স্রোতকেই আমরা বলি হিমবাহ। আবার আমরা চলতে শুরু করলাম। সামান্য কিছু রাস্তা গেলেই আমরা পেরিয়ে এলাম পেনজিলা পাস। পেনজিলা পাসের পাশেতেই দুটো ছোট লেক রয়েছে। এই লেকগুলোকেই বলা হয় টুইন্স লেক বা যমজ লেক। এই লেকের গায়ে পাশাপাশি গায়ে বরফাবৃত পাহাড়, জলে তার প্রতিচ্ছবি দেখে খুবই ভালো লাগলো। অসাধারণ জায়গা, অসাধারণ। মানুষ কষ্ট করে এই জন্যেই এই দুর্গম এলাকায় আসে। আবার আমরা চলতে শুরু করলাম। আমাদের ড্রাইভার সাহেব জানালেন এই জায়গাটা থেকেই সুরু নদীর উৎপত্তি। এই সুরু নদীর ধার ধরে ধরে আমরা অনেকটাই যেতে থাকবো। অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা এই জায়গাটাতে একটু থামলাম। পাশেই একটা চায়ের দোকান আছে, সেই দোকানে একটু চা খাবো। লোকজন, ঘরবাড়ি, দুপাশ যেদিকে চোখ যায় সেদিকে কিছুই নাই। দূরে পাহাড় দেখা যাচ্ছে, বরফাবৃত পাহাড়। রাস্তা বেরিয়ে গেছে বহু দূর বিস্তৃত। এই চায়ের দোকান, এখানে একটু চা খাবো। অদ্ভুত সুন্দর। ওই দূরে দেখা যায় রংদুম মোনাস্ট্রি। এই মোনাস্ট্রি আমরা যাব এরপরে। এই হলো মোনাস্ট্রি। মোনাস্ট্রির গেট পর্যন্তই গাড়ি এসে গেল। আমরা ভেতরে প্রবেশ করলাম। ভেতরে ঢুকেই একটা ছোট উঠোনের মতো, দুপাশে ঘর, কিন্তু এখানে আমরা এর বেশি যেতে পারলাম না, কারণ ভেতরে একটা কি অনুষ্ঠান চলছিল। আমরা বেরিয়ে এলাম। ওপর থেকেই চারপাশে অপরূপ সৌন্দর্যের ছবি তুলতে লাগলাম। ভ্যালির মাঝখান দিয়ে রাস্তা বেরিয়ে গেছে, ডবল লেনের রাস্তা। একপাশে নদী বয়ে যাচ্ছে। দুর্দান্ত জায়গা। দূরে পাহাড়ও দেখা যাচ্ছে। ওখান থেকে নেমে বেশ কিছুটা এসে আমরা একটা সবুজ গালিচা পাতার মতো ভ্যালি দেখলাম। খুব ছোট্ট ড্রেনের মতোই প্রায় একটা নদী বয়ে যাচ্ছে, পরিষ্কার জল। এই পাহাড়ি নদীর এইটা একটা বৈশিষ্ট্য, এদের জল কিন্তু খুব পরিষ্কার, সবই বরফ গলা জল। দূরে কিছু এমনি গরু বা ইয়াক চড়ে বেড়াচ্ছে।
আমরাও আমাদের রাত্রের বাসস্থান লা হিমালয়া রংদুম এখানে এসে গেলাম। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে ডান দিকের দরজায় ঢুকে আমাদের ঘরের ভেতর যেতে, এই হচ্ছে আমাদের ঘর। জানলা দিয়েই দেখতে পাওয়া যাচ্ছে পাহাড়। এদের কিছু টেন্টও আছে, ইচ্ছা করলে টেন্টেও থাকা যায়। এখান থেকে বরফাবৃত পাহাড় খুব কাছে। অসাধারণ জায়গা এই রংদুম, এটা খাবারের জায়গা। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়লাম। কিছুটা যেতেই নুন গ্লেসিয়ার, নুন পাহাড় তার পিছনে, আর একটু সামান্য গিয়েই এটা কুন গ্লেসিয়ার। নুন আর কুন দুই পর্বতেরই গ্লেসিয়ার দেখতে পাওয়া যায়। তবে এই গ্লেসিয়ার দুটো গ্রাংডুম গ্লেসিয়ারের মতো তত কাছ অব্দি আসেনি। তবে অসাধারণ জায়গা। এখানে কিছু গ্লেসিয়ার জমে শক্ত হয়ে গেছে, ধুলোর আস্তরণও আছে। আস্তে আস্তে যত আমরা এগোবো তত বরফের পরিমাণ কমে আসবে। আমরা আজকে কার্গিলের দিকে যাচ্ছি। আমাদের জান্সকার ভ্যালি প্রায় শেষের দিকে, আর কিছুটা গেলেই আমরা সুরু ভ্যালি পাবো। সুরু ভ্যালি এড়িয়ে যাওয়ার পরেই কার্গিলের রাস্তা খুব বেশি দূর হবে না। এই সুরু ভ্যালি থেকেই আর জান্সকার থাকলো না, লাদাখ ঢুকে যাব। জান্সকার ভ্যালি এখানেই শেষ, এবার সুরু ভ্যালি শুরু। যদিও জান্সকারটা লাদাখের একটা পার্ট, কিন্তু আমরা জান্সকার ছেড়ে দিয়ে আমরা লাদাখের মেন পার্টটায় ঢুকে গেলাম। একটা নদী বয়ে যাচ্ছে, দূরে কিছু ঘরবাড়ি, হয়তো গ্রাম কিছু একটা আছে দেখা যাচ্ছে। খুব সুন্দর জায়গা, দুপাশে এই গাছের মধ্যে দিয়ে রাস্তা, দুপাশে গাছপালা, মাঝখান দিয়ে যেতে খুবই ভালো লাগে। খুব সুন্দর এই জায়গাটা। সুরু ভ্যালির একটা ভিউ পয়েন্ট করা আছে, এখান থেকে অসাধারণ লাগে। সরু নদী বয়ে যাচ্ছে, দূরে পাহাড়ের মাথাতে বরফ পড়ে আছে। সুন্দর জায়গা। এখানে দাঁড়িয়ে কিছু ছবি তোলার মতো জায়গা। সরু নদীর জল খুব ধীরে ধীরে বয়ে যাচ্ছে। আমরা আরও এগিয়ে চললাম কার্গিলের পথে। আমাদের ড্রাইভার সাহেব আমাদের আর একটি জায়গা নিয়ে চললেন, যেটা আমাদের লিস্টে ছিল না। সেটা হচ্ছে শঙ্কু ভিলেজ। এই শঙ্কু ভিলেজে একটা পাহাড় কেটে একটা বড় বুদ্ধ মূর্তি আছে। আপাতত সেই শঙ্কু ভিলেজের মধ্যে দিয়েই চললাম। দুপাশে গাছ, একটু আগেই বলেছি যে এই গাছের দুপাশে গাছ, এমন রাস্তা দিয়ে যেতে খুবই ভালো লাগে। আমরা বুদ্ধ মূর্তির কাছে চলে এলাম, কিন্তু বুদ্ধ মূর্তির কিছু মেরামতির কাজ চলছে। সামনে
বাঁশ দেয়া রয়েছে বলে ঠিক ভালো দেখা যাচ্ছে না। সামনে দিয়ে একটা ছোট্ট নালার মতো জল বয়ে যাচ্ছে, হয়তো কোনো বরফ গলা জল হবে, হয়তো নিচে কোনো চাষের কাজ লাগে। বুদ্ধ মূর্তিতে যাওয়ার একটা ছোট্ট একটা কাঠের ব্রিজ করা আছে লোহার উপরে, এই সিঁড়ি দিয়ে উঠে উপরে বুদ্ধ মূর্তির কাছে যাওয়া যায়। ওখানে অসংখ্য নানা প্রজাতির ফুল ফুটে আছে। আমরা কার্গিল এসে ঢুকে গেছি। এই হচ্ছে আমাদের কার্গিলের হোটেল, কার্গিল হাইটস। কাল আমরা এখান থেকে শ্রীনগর যাব, পরশুদিন আমাদের ফেরা।